হ্যালো স্টুডেন্ট, ওয়েলকাম টু ব্রেন বুস্টার। আজকে আমরা আলোচনা করব ডব্লিউপিএসসি মিসলেনিয়াসের বিগত বছরের ম্যাথের প্রশ্ন উত্তর নিয়ে। অর্থাৎ 2018 সালে যে পিএসসি মিসলেনিয়াসের পরীক্ষা হয়েছিল তার ম্যাথ থেকে যেসব প্রশ্নগুলো এসেছিল সেগুলো নিয়ে আমরা আজকে বিস্তারিতভাবে আলোচনা করব। আমরা জানি যে ম্যাথ থেকে টোটাল 25টা প্রশ্ন আসে, ঠিক আছে? তাই তোমরা ক্লাসটি মন দিয়ে করো, দেখে নাও যে 2018 সালে কেমন ধরনের প্রশ্ন এসেছিল। চলো দেখো, প্রথম প্রশ্ন। এক ব্যক্তি তার মূলধনের 1/3 অংশ বার্ষিক 7% হারে এবং 1/4 অংশ বার্ষিক 8% হারে এবং বাকি অংশ বার্ষিক 10% হারে বিনিয়োগ করলেন। যদি তার বার্ষিক আয় 561 টাকা হয় তাহলে তার মূলধন কত ছিল? সম্ভবত এটা আমরা আগের ক্লাসে কিন্তু করেছি, আলোচনা করেছি এটা। নর্মাল যদি আমরা সুদ আকারে বের করি তাহলে কিন্তু বেরিয়ে যাবে, ঠিক আছে? টোটাল যে তার আয়টা, টোটাল সবগুলো পার্ট সুদগুলো বের করে যোগ করলে কিন্তু টোটাল আয়ের সঙ্গে আমরা ইকুয়াল করতে পারবো। তাহলে ধরে নাও যে তার মূলধন কি এক্স টাকা, ঠিক আছে? তাহলে প্রথম পার্টে কি হচ্ছে যে এক্স ইন্টু 1/3, ওকে? এটা কত পার্সেন্ট হারে? 7% হারে, ঠিক আছে? কত বছরের জন্য? 1 বছরের জন্য। এটা বাই 100, ওকে? প্লাস তারপর কি বলছে? এক্স এর 1/4 অংশ কত পার্সেন্ট হারে? 8% হারে। কত বছরের জন্য? 1 বছরের জন্য, কারণ বার্ষিক, বাই 100। আর বাকি কি থাকবে? বাকিটা আমরা কিভাবে বের করবো? যে 1 থেকে আমরা 1/3 মাইনাস 1/4 এটা বাদ দিলে আমার বেরিয়ে যাবে। মানে কত হচ্ছে? 12, 12 মাইনাস 7 মানে 5/12, ঠিক আছে? তাহলে x এর 5/12 কত পার্সেন্ট হারে? 10% হারে 1 বছরে, বাই 100। এই টোটাল যে সুদ, এখান থেকে যে সূত্র পাবো, এখান থেকে যে সূত্র পাবো আর এখান থেকে যে সূত্র পাবো, তার যোগফল কত বলেছে? 561 টাকা, ঠিক আছে? তাহলে আমরা করি, ক্যালকুলেশন করি, একটু কাটাকাটি করে কমিয়ে দিই। 4 দুগুণে 8, তারপরে 5 দুগুণে 10, এই 2 5 এ 10 আর 2 6 12। তাহলে এখান থেকে কি আসবে? 7x। এই তিনটাই নিচে গুণ হয়ে যাবে, ঠিক আছে? তাহলে কত হলো? এটা হচ্ছে 300 প্লাস এটা কত হবে? 2x বাই 100 হবে এটা। আর এটা কত হবে? 25x বাই কত হবে? 600 সমান কত? 561। করে দিই সবগুলো একবারে, লসাগু করে যোগ করে দিই। 600 হবে লসাগু। তাহলে এখানে কত গুণ হবে? 2 গুণ হবে, মানে 14x প্লাস এটা কত হবে? 6 গুণ হবে 12x প্লাস 25 সমান হচ্ছে 561। এবার এখান থেকে আমরা কি পাবো? এটা টোটাল যোগ করলে কত হবে? এটা 51x। 51x সমান হচ্ছে 561 ইন্টু 600, তাই তো? তাহলে আমরা বলতে পারি যে x সমান কি? 561 ইন্টু 600 বাই 51। 51 একে 51 একে মানে 11 দিয়ে কাটাকাটি যাবে। তাহলে x সমান কত হলো? 6,600 টাকা। তাহলে মূলধন কত ছিল? সঠিক উত্তর কি হলো? অপশন এ 6,600 টাকা। বুঝতে পেরেছো? তোমরা এখানেই কিন্তু অঙ্কের মধ্যে কাটাকাটি করে এগুলো কমিয়ে নিতে পারো, তাহলেও ইজি হয়ে যাবে এটা। চলো দেখি আমরা পরের প্রশ্ন কি আছে। একটি ট্রেন বর্ধমান থেকে হাওড়া 6 ঘন্টায় যায় এবং অপর একটি ট্রেন হাওড়া থেকে বর্ধমান 4 ঘন্টায় যায়। দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে। কখন তারা মিলিত হবে? বলো কিভাবে করবে এটা? তাহলে কি বলছে? ধরে নাও যে ডিস্টেন্স, ঠিক আছে, একে অপরের দিকে আসছে, কারণ এখানে রিলেটিভ স্পিড আসবে। ডিস্টেন্সটা মনে করো যে ডি, আমরা জানি না সেটা ডি। তাহলে প্রথম ট্রেনটি, যে ফার্স্ট যে ট্রেনটা, তার যে স্পিড, স্পিড 1 বললাম, তার স্পিড কত হবে? তাহলে ডি বাই
6 ঘন্টা হবে, d/6। ওকে, আর সেকেন্ড ট্রেন আমি S2 ধরলাম, তার স্পিড কত হবে, তাহলে d/4। ওকে, এত কিমি পার আওয়ার হবে, তাই তো, বা ইউনিট পার আওয়ার বলতে পারি আমরা। তাই যদি হয় এই ক্ষেত্রে কি হবে, যেহেতু একে অপরের দিকে আসছে, এ দিকে আসছে, এ দিকে আসছে, তাহলে কি হবে, রিলেটিভ স্পিড। রিলেটিভ স্পিডের ক্ষেত্রে কি হবে, প্রথম ট্রেনটা দ্বিতীয় ট্রেনটা যোগ হবে, মানে d/6 আর d/4 এটা কিন্তু যোগ হয়ে যাবে। যোগ করলে কত হবে, 6 আর 4 এর রসক হবে 12, আর এটা যোগ করলে কত হবে, 12 মানে 3 আর এদিকে 5, 5d/12, এটা হবে রিলেটিভ স্পিড। কিমি পার আওয়ার বলতে পারি আমি একে, বা একক পার আওয়ার বলতে পারি, ইউনিট পার আওয়ার। হলো, তাহলে রিলেটিভ স্পিড পেয়ে গেলাম। তাহলে রিলেটিভ স্পিড পেয়ে গেলে আমায় কি বলেছে, এই দুটি ট্রেন সকাল 7টায় দুটি স্টেশন থেকে পরস্পরের অভিমুখে যাত্রা শুরু করে, কখন তারা মিলিত হবে। তাহলে এবারের ক্ষেত্রে কখন তারা মিলিত হবে, টাইম বের করতে বলেছে আমাকে, আবার টাইম বের করতে বলেছে। তাহলে টাইম মানে কি, ডিস্টেন্স বাই হচ্ছে কি কি স্পিড, এই স্পিডটা কি, রিলেটিভ স্পিড, তাই তো। তা রিলেটিভ স্পিড যদি হয় তাহলে ডিস্টেন্স মানে কত, ডি বাই রিলেটিভ স্পিড কত আমরা পেয়েছি এখন, যে 5d/12। এই ডিটা কেটে যাবে, ঠিক আছে, আর এটা উল্টে যাবে, দিয়ে কত হবে, 12/5 আওয়ার বা ঘন্টা বলতে পারি আমরা। হলো, তাহলে এটা বেরোলো হচ্ছে টাইম। তাহলে এটা মানে কত, 12/5 আওয়ার মানে কি, 12/5 মানে কি, মানে বলতে পারি আমরা 2 × 2 ^ 5 ঘন্টা। ওকে, ঘন্টা, তাহলে বলতে পারি এটা কি 2 ঘন্টা 2 আওয়ার, কত মিনিট হবে এটা, 2 × 5 কে যদি আমরা 60 দিয়ে গুণ করি তাহলে কত মিনিট হবে, 12×5 = 60 মানে 24 মিনিট। তাহলে 2 ঘন্টা কত মিনিট, 24 মিনিট। 2 ঘন্টা 24 মিনিট পর কিন্তু তারা মিলিত হবে। এবার কটার সময় তারা করেছিল, 7টার সময়। তাহলে 7টার পরে কটা হবে, 9টা 24। সঠিক উত্তর কি হবে, অপশন সি, 9টা 24 AM। ঠিক আছে, দেখো পরের প্রশ্ন দেখো, অজয় বয়সে বিজয়ের থেকে যত ছোট, তরুণের থেকে বয়সে তত বড়। যদি বিজয় এবং তরুণ বয়সের যোগফল হচ্ছে 48 হয়, তাহলে অজয়ের বয়স কত। একবারে সহজ প্রশ্ন এটা, তাই না। কি বলেছে আমাকে, যে প্রথমে লিখি তাহলে, বিজয়, অজয়, আর হচ্ছে কি তরুণ, হ্যাঁ তরুণ, তরুণ। তাহলে আমাকে কি বলেছে, যে অজয়ের বয়সে বিজয়ের থেকে যত ছোট, মানে আমি যদি এটাকে, অজয়কে যদি আমি 2x ধরি, ওকে, তাহলে যত ছোট মানে এটা তাহলে x, আর এটা হবে কি 3x। তাহলে এর ডিফারেন্স কত, x, এর ডিফারেন্স কিন্তু x, কারণ যত ছোট এ তত বড়, তাই না, বিজয় তত বড়, তাই তো বলেছে। এবারে কি বলেছে, এবারে বলেছে বিজয় এবং তরুণের বয়সের যোগফল, বিজয় এবং তরুণ মানে কত, 3x প্লাস হচ্ছে x, বয়সের যোগফল কত বলেছে, সমান হচ্ছে 48। তাই যদি হয় তাহলে আমরা বলতে পারি যে 4x সমান 48, x সমান কত হবে, 12×4 = 48, তাহলে x সমান 12 বেরিয়ে গেল। ওকে, তাহলে কি হবে, অজয়ের বয়স কত, অজয় কত 2x, তাহলে 2x মানে কি 12 × 2 মানে 24 বছর। ঠিক আছে, সঠিক উত্তর কি হলো, অপশন সি। চলো দেখো পরের অঙ্ক কি আছে, x এর মাসিক আয় 25,000 টাকা, সে শিক্ষা খাতে ব্যয় করে 10%, বাকি আয়ের 20% ব্যয় করে গৃহ খাতে, তারপর বাকি আয়ের 15% সে জমা করে সঞ্চয় স্কিমে। অবশিষ্ট আয় ব্যয় হয় তার খাবার ও জামা কাপড়ে। তাহলে আয়ের কত শতাংশ সে খাবার এবং জামা কাপড়ে ব্যয় করে, স্টেপ বাই স্টেপ করলে কিন্তু আমরা পেয়ে যাব। ঠিক আছে, তাহলে সে শিক্ষায় অর্থাৎ এডুকেশনে, এডুকেশন কত করছে 10%, তাহলে বাকি কত থাকছে, বাকি থাকছে কত, যদি আমরা 100 ধরি, টোটালটাকে 100 ধরি, তাহলে 90% পড়ে থাকছে। ঠিক আছে, এবারে কি করছে, সে গৃহ খাতে ব্যয় করছে,
গৃহ খাতে কত করছে? 90 মানে 90টা বাকি, তার উপরে 20%, 20/100, শূন্যগুলো কেটে দিলে কত হবে? 18% সে গৃহ খাতে ব্যয় করছে। তাহলে এরপরে বাকি কত থাকছে? 90 থেকে 18 বাদ দিলে কত হবে? 72% কিন্তু তার পড়ে থাকছে, তাই তো? তাই যদি হয়, এবারে কি করছে সে? সঞ্চয় স্কিমে সে সঞ্চয় করছে কত পার্সেন্ট? তাহলে সঞ্চয় স্কিমে কত করছে দেখি? 72 ইন্টু 15/100, 5 দিয়ে কাটি, 5 3 15, 5 20 100, 2 দিয়ে কাটি, 2 10, 2 3 6, 2 6 12, আবার 2 দিয়ে কাটি, 2 5 10, 2 18 36, মানে 54/5%। এটা হচ্ছে সঞ্চয় স্কিমে সে ব্যয় করছে, তাই তো? হুম? তাহলে ছিল কত? 72%। তাহলে এটা সঞ্চয় স্কিমে সে ব্যয় করছে। তাহলে অবশিষ্ট ব্যয় কিন্তু সে জামা কাপড়ে খরচ করে, তাই তো? তাহলে বাকি বা অবশিষ্ট বা বাকি, বাকিটাই কিন্তু সে, বাকিটাকে আমি সমান বলতে পারি কি? জামা কাপড়। জামা কাপড় আর খাবার কিন্তু, তাই না? এই যে বাকিটা সেটা কত? তাহলে 72 থেকে যদি আমরা 54/5 এই যে পার্সেন্টেজটাকে, এটাকে যদি বাদ দিই, তাহলে চলে আসবে। এটা বাদ দিই, লসাগু করে বিয়োগ করে দিই। 5 লসাগু, 72 5-এ 360 মাইনাস হচ্ছে 54, তাই তো? তাহলে সমান কত হচ্ছে? 306/5, মানে হচ্ছে এটা কাটাকাটি করলে কত হবে? 5 6 30, 5 একে 5, 5 দুগুণে 10, 61.2%। বুঝতে পেরেছো? তার সঠিক উত্তর কি হবে? অপশন বি, 61.2% হচ্ছে সে অবশিষ্ট যেটা ব্যয় করে কোথায়? খাবার এবং জামা কাপড়ে। বুঝতে পেরেছো? স্টেপ বাই স্টেপ করলে কিন্তু তোমরা পেরে যাবে অঙ্কটা। চলো দেখি পরের প্রশ্ন কি আছে। একটি ট্রেন প্রথম 2 ঘন্টায় 35 কিমি ঘন্টা বেগে, পরের 3.5 ঘন্টা 60 কিমি ঘন্টা বেগে এবং শেষ 2.5 ঘন্টা হচ্ছে কি 70 কিমি ঘন্টা বেগে হচ্ছে অতিক্রম করে। তাহলে সমগ্র যাত্রাপথে ট্রেনটির গড় গতিবেগ হচ্ছে কত? এটা করতে বলেছে। বুঝতে পেরেছো? তাহলে এটা কিভাবে বের করব? একবারে সহজভাবে আমরা চেষ্টা করলেও তাও পেরে যাব। তাহলে প্রথমে ডিসটেন্স গুলোকে আমাকে বের করতে হবে, যোগ করতে হবে। তাহলে ডিসটেন্স মানে কি? হুম? ডিসটেন্স মানে কি? যে টাইম ইনটু স্পিড। প্রথম 2 ঘন্টা 35 কিমি ঘন্টা বেগে। তাহলে প্রথম ফার্স্ট যেটা সেটা কত হচ্ছে? 2 ইনটু 35, মানে এখান থেকে বের হচ্ছে কত? 35 দুগুণে 70, তাই তো? তারপরে কি হচ্ছে? 3.5 ঘন্টা হচ্ছে 60 কিমি ঘন্টা বেগে। মানে 3 পূর্ণ 1 2 ইনটু 60, মানে এটা ক্যালকুলেশন করলে কত হবে? 7/2 ইনটু 60 মানে 30, 7 3 21, 210। তারপরে হচ্ছে 210 কিলোমিটার যাচ্ছে। তারপরে কত বলছে? যে আড়াই, মানে শেষে হচ্ছে 2.5 ঘন্টা হচ্ছে 70 কিমি। তাহলে 2.5 ঘন্টা যদি 70 কিমি ঘন্টা বেগে হয়, গুণ করি আমি, ডিসটেন্স কত বেরোবে? 5/2 ইনটু 70, 2 দিয়ে কেটে যাবে, 35, 35 5-এ কত হবে? 5 3 15, 5 5 25, 5, 5 থেকে 15-কে 17, 175। তাহলে 175। তাহলে এই হচ্ছে টোটাল 3টে ডিসটেন্স। এই 3টে যোগ করলে কত হবে? 455 কিমি হবে। ঠিক আছে? তাহলে গড় গতিবেগ বের করবো কি করে? করো এবারে। গড় গতিবেগ সমান কি? তাহলে ডিসটেন্স বাই টাইম, তাই না? হ্যাঁ, ডিসটেন্স বাই স্পিড, স্পিড বলছি, টাইম, সরি, টাইম। ডিসটেন্স কত? টোটাল কত? ডিসটেন্স কত হলো? 455। এবার টাইম কত? 2 ঘন্টা, 3 5 ঘন্টা, 2 7 ঘন্টা, আর এই যেদিকে হাফ এদিকে হাফ, তাহলে 8 ঘন্টা। ভাগ করে দিই, কত হবে?
এটা ভাগ করলে হবে 56.87 কিমি পার আওয়ার। ঠিক আছে, সঠিক উত্তর হবে কি অপশান ডি। বুঝতে পেরেছো? চলো দেখি পরের প্রশ্ন কি আছে। দেখো, একজন মালি 17,956টি গাছের চারা এমনভাবে রোপণ করলো যাতে একটি শ্রেণীতে যতগুলি গাছ আছে ঠিক ততগুলি শ্রেণী হলো। এই একটি শ্রেণীতে কতগুলি গাছ আছে? এটা একবারে সহজ প্রশ্ন। যদি আমরা এটাকে বর্গমূল করে দিই তাহলে কিন্তু হয়ে যাবে। ভাগ প্রক্রিয়া করলে তাও পারবো আমরা। করি আমরা যে 17956 এটা তো। তাহলে জোড়ায় জোড়ায় করি, জোড়া জোড়া জোড়া, তাহলে 1 দিয়ে করি, 1 একে 1, তাহলে পরেরটা কি আসবে 2 আসবে। এবার 79 নামলো। ঠিক আছে, এবার আমরা কি দিয়ে দেবো 3 দিয়ে দিই, 3 দিয়ে দিলাম, 3 তিরিকে 9, 3 দুগুণে 6, বিয়োগ করলে কত হলো 108। এবার এই জোড়াটা নামবে 56, এটা কত হবে, এটা এই 3টা এখানে দ্বিগুণ হয়ে যাবে 6 হবে। এবার কত দিয়ে দেবো 4 দিয়ে দিই, 4 4 এ 16 6, 4 6 24, একে 25 এর 5, 4 দুগুণে 8 আর 2 এ 10, তাহলে মিলে গেল। তাহলে আলটিমেটলি অ্যান্সার কত হলো 134। তাহলে কতগুলি গাছ আছে, যেই গাছগুলো যতগুলো গাছ থাকবে একটা শ্রেণীতে ততগুলোই কিন্তু লাইনও থাকবে। ঠিক আছে, বুঝতে পেরেছো? চলো দেখি পরের প্রশ্ন। 12 জন শ্রমিক একটি কাজ শেষ করতে 4 ঘন্টা সময় নেয়। 15 জন শ্রমিক ওই কাজ সম্পূর্ণ করতে কত সময় নেবে? একবারে সহজ প্রশ্ন এটা। ঠিক আছে, এটা ব্যস্ত অনুপাতে। তাহলে 12 জনের 4 ঘন্টা লাগছে, তাহলে 12 ইন্টু 4/15 এইটা করলে অ্যান্সার হয়ে যাবে, তাই না? 3 4 এ 12, 3 5 এ 15, মানে 16/5 ঘন্টা কিন্তু লাগবে। তাই 16/5 ঘন্টা মানে কি? মানে 5 3 এ 15, 3 ঘন্টা 3 ঘন্টা 12 মিনিট। 12 মিনিট লাগবে। ঠিক আছে? সঠিক উত্তর কি হবে? এটা হবে। ওকে? অপশন বি 3 ঘন্টা 12 মিনিট। ঠিক আছে? ঠিক আছে, 60 দিয়ে গুণ করে দেবে, হয়ে যাবে। আর 5 3 এ এমনিতেই 15 হচ্ছে, 3 ঘন্টা হচ্ছে। আর 1/5 কারণ 12 5 এ 60, তার 3 ঘন্টা 12 মিনিট হচ্ছে। ঠিক আছে? দেখো পরের অঙ্ক দেখো। x একটি কাজ 20 দিনে, y কাজটি হচ্ছে 12 দিনে করতে পারে। y ওই কাজটি 9 দিনে করলো এবং বাকি কাজ x একা কত দিনে শেষ করবে? এটা সহজ অঙ্ক, যেমন বলেছে তেমন করে করো। x আর y এর পার ডে ইউনিটটা বের করে করলেই তো করতে পেরে যাবে, তাই না? কি বলছে? x একটা কাজ 20 দিনে করে, y কাজটা কদিনে করছে 12 দিনে। তাহলে এদের লসাগু করলে কত আসবে টোটাল ইউনিট? 12 আর 20 কত হবে? 60 হবে। ওকে, 60 হলো। তাহলে টোটাল যদি 60 ইউনিট হয়, এ যদি 20 ইউনিট করে তাহলে পার ডে কত করবে? 3 ইউনিট হলো। আর y যদি 12 ইউনিট করে, টোটাল 12 দিনে কাজটা শেষ করে, তাহলে টোটাল 60 ইউনিট কাজ, সেটা পার ডে তার কত ইউনিট করবে বলো? 5 ইউনিট করে। এবারে বলেছে কি বলছে? y কাজটি একা 9 দিন করলো, তাহলে y যদি পার ডে 5 ইউনিট করছে, তাহলে 9 দিনে y কত ইউনিট করবে? 45 ইউনিট, তাই না? এবার টোটাল ইউনিট কত? 60। 60 থেকে যদি 45 বাদ দিই কত থাকবে? 15 ইউনিট। সেইটা কে করবে? সেটা x করবে। তাহলে x এর পার ডে ইউনিট কত? 3 ইউনিট। 15 ইউনিট করতে x এ কদিন সময় লাগবে? 5 দিন সময় লাগবে। বুঝতে পেরেছো? সঠিক উত্তর কি হবে? অপশানে 5 দিন। দেখো পরের প্রশ্ন। একটি চৌবাচ্চার 4 5 অংশ পূর্ণ হয় 1 মিনিটে। বাকি অংশ পূর্ণ হতে আরো কত সময় লাগবে? বলো। আরে একবারে সহজ অঙ্ক এটা। এটা ভাবার কিছু নেই। 4 5 অংশ সেটা পূর্ণ হতে 1 মিনিট মানে কি? 1 মিনিট মানে 60 সেকেন্ড। তাই তো? 60 সেকেন্ড লাগছে। তাহলে বাকি কত থাকছে? তাহলে 1 থেকে যদি আমি 4 5 বাদ দিই তাহলে বাকি কত থাকছে? 1 5, মানে আর 1 ইউনিট বাকি থাকছে।
তা 4 ইউনিট যদি তার 60 সেকেন্ড লাগে, তাহলে 1 ইউনিট কত সেকেন্ড লাগবে? হ্যাঁ? কমন সেন্স একবারে। বলো। কত সেকেন্ড লাগবে? আরে 60/4 মানে 15 সেকেন্ড। বুঝতে পেরেছো? সঠিক উত্তর কি হবে? 15 সেকেন্ড। মুখে, মুখে হয়ে যাবে এগুলো। এগুলো করার কোনো দরকারই নেই। একটি ছাত্রকে 3 দ্বারা কোনো একটি সংখ্যাকে ভাগ করতে বলা হলো। ভুলবশত সেই সংখ্যাটিকে 3 দ্বারা গুণ করায় উত্তরটি কত হলো? 29.7। সঠিক উত্তরটি কি হবে? সঠিক উত্তরটি চেয়েছে কিন্তু। ঠিক আছে? সং সংখ্যাটি কত বলেনি কিন্তু তোমাকে। বুঝতে পেরেছো? এবার তুমি ধরে নাও যে সংখ্যাটা x। ঠিক আছে? সংখ্যাটা x। ওকে? এবার তাকে 3 দিয়ে গুণ করতে ভাগ করতে বলেছে, সে 3 দিয়ে গুণ করে দিয়েছে সংখ্যার সঙ্গে। দিয়ে কত হয়েছে? সেটা হয়েছে 29.7। এটা হয়েছে। এটাই তো তোমাকে বলেছে। এটাই সমীকরণ। ঠিক আছে? তাহলে আমি কি লিখতে পারি? x সমান কি? 29.7/3। এটা কাটে করলে কত আসবে? 9.9। ঠিক আছে? তাহলে x এর মান কত বেরোলো বা সংখ্যাটা কত বেরোলো? 9.9। এটা কিন্তু উত্তর অপশানে কিন্তু আছে। কিন্তু এটা কিন্তু হবে না। কেন হবে না? কারণ কি বলেছে? সঠিক উত্তরটি কি হবে? কারণ তাকে প্রথমে কি করতে বলা হয়েছে? তাকে 3 দ্বারা ভাগ করতে বলা হয়েছিল। তাহলে কি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর কি হবে? যে 9.9 কে 3 দিয়ে ভাগ করলে কত হবে? 3.3। এইটা হবে কিন্তু সঠিক উত্তর। অপশন বি। বুঝতে পেরেছো? চলো দেখি পরের প্রশ্ন দেখো কি আছে। এইটাকে সরল করতে বলেছে। তাহলে করি এটা। এখান থেকেই করি, স্টার্টিং করে দিই। দেখো এইটাকে ভেঙে নিতে হবে। ভেঙে নিলেই পেরে যাবে তোমরা। তাহলে 1/1000 ব্র্যাকেটের মধ্যে 1/5। ঠিক আছে? এটা থার্ড ব্র্যাকেট করে দিই। তাহলে সুবিধা হবে আরো। আর এটাকে সেকেন্ড ব্র্যাকেট করে দিই। করে দিই এটা ফার্স্ট ব্র্যাকেট করে দিই, যে এটা ভেঙে দিলাম। ভেঙে মানে 1000 মাইনাস 1 করে নিলাম এটাকে। প্লাস যেমন ছিল 494/495 ইন্টু হচ্ছে 99। এটা ছিল তো? হলো? তাহলে করি আমরা। করো। 1/1000 থার্ড ব্র্যাকেট 1/5 প্লাস এই 99টা প্রথমে এর সাথে গুণ হবে। তাহলে কত হবে? 99,000 মানে 99,000 মাইনাস হবে এটা। মাইনাস 99। ওকে? আর এইটার সঙ্গে 99 গুণ হলে কি হবে? এইটা 5 দিয়ে কিন্তু কেটে যাবে। ওকে? 5 দিয়ে কেটে যাবে। তাহলে এটা কি পড়ে থাকবে? প্লাস 494/5। ঠিক আছে? 494/5। এবারে যদি আমরা 1/1000 আরেকটা স্টেপ দেখিয়ে দিই, তাহলে বুঝতে পারবে। 99,000 এটা মাইনাস ছিল। মাইনাস 99 প্লাস 494/5 প্লাস 1/5। এই দুটোকে যদি যোগ করি তাহলে কি আসবে? হুম? তাহলে এই নিচে 5 লসাগু হবে। আর এটা কত হবে? 495 হবে। 5 দিয়ে এটা কিন্তু কেটে যাবে। দিয়ে কত হবে? 99 হবে। ঠিক আছে? তাহলে 1/1000 এটা কত থাকবে? এটা 99, এটা মাইনাস 99। আর এটা কি বললাম? এটা 5 লসাগু থাকবে। আর উপরে এটা 495 দিয়ে 5 কে কেটে যাবে। দিয়ে এটা কিন্তু 99 হবে। তাহলে এই 99 কেটে গেল। কেটে গেল তো? কেটে গেলে কি পড়ে থাকলো? আর এটা গুণ আকারে আছে। তাহলে এর শূন্যগুলো কিন্তু এর শূন্যর সাথে কেটে গেল। তাহলে আল্টিমেটলি কত আসলো? 99। বুঝতে পেরেছো? স্টেপ বাই স্টেপ করলে কিন্তু তোমরা পারবে অঙ্কটা। সহজভাবে পারবে। সহজ করেই পারবে। চলো দেখি পরের প্রশ্ন কি আছে। আপেলের মূল্য 20% হ্রাস পাওয়ায় একজন ক্রেতা 50 টাকায় 1 ডজন অতিরিক্ত আপেল পেতে পারে। আপেলের ডজন প্রতি হ্রাস মূল্য কত? তাহলে 20% মানে কি? বলো। 20% মানে হচ্ছে 1/5। ঠিক আছে? তাহলে আগে কি হয়েছে? যে আপেলের মূল্য 4% হ্রাস পেয়েছে। এটা আগে ছিল, বর্তমান হয়েছে। তাহলে ব্যবহার কি হচ্ছে? ব্যবহার উল্টো হবে।
4 থেকে 5 হয়েছে, তাই না? এবারে কি হয়েছে, কারণ ব্যবহার মানে মানুষ কিনছে তো, এটাই তো ব্যবহার। এটা ছিল দাম, এবার এটা ব্যবহার। ব্যবহার হচ্ছে দামের সবসময় উল্টো হয়। বুঝতে পেরেছ? এবারে কথা হচ্ছে কি, 1 মিনিট কিন্তু ডিফারেন্স হচ্ছে। এই 1 মিনিটের ডিফারেন্স হচ্ছে কি, এই 1 মিনিটের ডিফারেন্স মানে হচ্ছে কি 1 ডজন। 1 মিনিটের ডিফারেন্সটাই কিন্তু 1 ডজন। তাহলে 5 ইউনিট মানে কি? 5 ডজন। তাহলে এখন তাহলে 5 ডজন পেত। আগে কত পেত? আগে তাহলে 4 ডজন পেত। তাই না? এবারে কথা হচ্ছে কি, যে 50 টাকায় হচ্ছে 1 ডজন অতিরিক্ত আপেল পাচ্ছে। হ্যাঁ, এখন 1 ডজন আপেল অতিরিক্ত পাচ্ছেই তো। 1 বেশি হচ্ছে। তাহলে 5 ডজন এখন বর্তমানে কিনছে ও। 1 ডজন অতিরিক্ত পেয়েছে, 5 ডজন কিনছে। ক টাকায়? 50 টাকায়। তাহলে আপেলের ডজন প্রতি হাঁস মূল্য, মানে আগের দাম কিন্তু বলেনি। আগের দাম বললে কিন্তু আমাকে কিন্তু 50/4 করতে হতো। তাহলে যে দামটা আসতো সেটা হচ্ছে আগের দাম, আগের প্রাইস। এখন বলেছে কি হাঁস মূল্য। তাহলে এখন 50 টাকায় কত ডজন পাচ্ছে? 5 ডজন। মানে পার ডজন কত করে? 10 টাকা। 10 টাকা কি? দাম হচ্ছে, পার ডজন হচ্ছে, বা প্রতি ডজনে হাঁস মূল্য কি হতো? মানে হ্রাসপ্রাপ্ত যে মূল্য সেটা হচ্ছে 10 টাকা। 10 টাকা পার ডজন। বুঝতে পেরেছ? সহজ অঙ্ক একবারে, করলে কিন্তু নিজেরাই পারবে। চলো দেখি পরের প্রশ্ন। 15,370 এর সঙ্গে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে যোগফলটি পূর্ণবর্গ হবে? বলো কিভাবে করবে বলো? নরমাল ভাগ প্রক্রিয়ায় করে দিলে পেরিয়ে যাবে এটা। ওকে, করি আমরা। কি বলেছে? 15,370 জোড়া জোড়া ভাগ করে নিই। করো। প্রথমে 1 দিয়ে দিই। 1 একে 1, এর দ্বিগুণ হয়ে যাবে। 1 এর দ্বিগুণ হবে তাহলে 2। এবারে আমরা জোড়াটা নামাই, দ্বিতীয় জোড়াটা নামাই। কত হলো? 53। 2 দিয়ে দিই। 22 দুগুণে 44। বিয়োগ করি, কত হচ্ছে এটা? 13 থেকে 4 গেলে 9। তাহলে এদিকে এই জোড়াটা নামবে। তাহলে 970। আর এটা এদিকে কত হবে? এইটা দ্বিগুণ হয়ে যাবে। তাই তো? 24 হবে এটা। এবারে 4 দিয়ে দিই। কাছাকাছি এটা আসবে। কারণ আমাকে বলেছে কোন ক্ষুদ্রতম সংখ্যা যোগ করলে, যেটা ভাগশেষ পড়ে থাকবে সেইটাকে যোগ করলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। 4 4 এ 16 6, 4 4 এ মানে একটু বেশি নিতে হবে এটা, নাহলে হবে না। 4 4 এ 16 6, 4 4 এ 16 একে 17 7, 4 দুগুণে 8 একে 9, 976। মাইনাস করলে কি হবে? -6। তাহলে -6 কিন্তু আর লাগবে। ঠিক আছে? কারণ 3 দিয়ে করলে কম হয়ে যাচ্ছে। পড়ে থাকছে আরো বেশি। ওকে? তো সঠিক উত্তর কি হবে? 6 হবে। 6 আরো লাগবে। লাগলে কিন্তু সংখ্যাটা কি হবে? বা যোগফলটি কি হবে? পূর্ণবর্গ হবে। মানে 6 এর সঙ্গে মানে আমরা যদি এর সঙ্গে 6 যোগ করে দিই, তাহলে কি হবে? সংখ্যাটি পূর্ণবর্গ হয়ে যাবে। দেখো পরের অঙ্ক দেখো। কি বলছে? যদি 1 স্কয়ার প্লাস 2 স্কয়ার প্লাস 3 স্কয়ার প্লাস প্লাস 10 স্কয়ার সমান 385 হয়, তাহলে 2a স্কয়ার প্লাস 4 স্কয়ার প্লাস 6 স্কয়ার প্লাস প্লাস 20 স্কয়ার সমান কত? এটা একবারে সহজ প্রশ্ন। আমরা যদি আমরা 2a স্কয়ার মানে কমন নিয়ে নিই দ্বিতীয় থেকে, তাহলে কিন্তু আমরা এটা পেরে যাব। তাহলে এটা প্লাস 20 স্কয়ার, এইটা সমান কত বলেছে, তাই তো? তাই তো? এখান থেকে যদি আমরা পরের লাইনে কি করি? 2a স্কয়ার কমন নিলাম, তাহলে কি পড়ে থাকবে? তাহলে 1 স্কয়ার প্লাস 2a স্কয়ার প্লাস এটা 3 স্কয়ার প্লাস প্লাস 10 স্কয়ার, এটা পড়ে থাকবে। আর এইটার মান কিন্তু বলে দিয়েছে আমাকে, তাই না? তাহলে 2 স্কয়ার ইন্টু এটার মান কত? 385। 385 এটা বলে দিয়েছে আমাকে। তাহলে 4 ইন্টু 385, তাহলে গুণ করলে কত হবে? 4 5 এ 20 শূন্য, 4 8 এ 32। হ্যাঁ, 4 5 এ 20 শূন্য, 4 8 এ 32, 2 এ 34 এ 4, 4 3 এ 12 আর 3 এ 15, মানে 1540 হচ্ছে এর উত্তর। সঠিক উত্তর কি? অপশন বি, 1540। বুঝতে পেরেছো? একবারে সহজ এটা। জাস্ট 2 স্কয়ার কমন নিলে কিন্তু অ্যান্সারটা হয়ে যাবে। দেখো পরের প্রশ্ন দেখো কি বলেছে? x/y সমান 2:1। তাহলে এইটা সমান কত হবে? এইটা ইস টু বা x স্কয়ার মাইনাস y স্কয়ার
ইস টু এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার সমান কত হবে? তাহলে মনে করে নাও যে এক্স সমান 2 ওয়াই সমান 1, ঠিক আছে? তাহলে আমি এক্স স্কোয়ারের জায়গায় যদি আমি বসাই, কি বসাই এইটার জায়গায়? তাহলে 2 স্কোয়ার মাইনাস 1 স্কোয়ার ইস টু 2 স্কোয়ার প্লাস 1 স্কোয়ার। তাহলে এটা কত হচ্ছে? 4 মাইনাস 1, আর এটা কত হচ্ছে? 4 প্লাস 1, মানে এটা কত হচ্ছে? 3 ইস টু 5 হচ্ছে, 5, 3 ইস টু 5, ঠিক আছে? 3 ইস টু 5, সঠিক উত্তর কি হবে? অপশন এ 3 ইস টু 5। অপশন কিন্তু 5 ইস টু 3 থাকবে, কিন্তু এটা হবে না। মাথায় রাখবে এগুলো, এই ভুলগুলো কিন্তু পরীক্ষায় হবে। বুঝতে পেরেছো? এই ভুলগুলো যেন না হয় পরীক্ষার সময়। দেখো পরের প্রশ্ন দেখো, এক ব্যক্তি 3 মাসে যা রোজগার করেন 4 মাসে তা ব্যয় করেন। যদি তার বাৎসরিক সঞ্চয় 45,000 টাকা হয়, তার মাসিক আয় কত? তাহলে এখান থেকে কি দাঁড়াচ্ছে আমার? যে যে ব্যক্তির যে 4 মাসের মানে 4 মাসের যে ব্যয় সেটা সমান কি? 3 মাসের হচ্ছে আয়। তাই তো? এটা বলেছে আমাদেরকে। তাহলে আমি বলতে পারি এখান থেকে যে তার 12 মাসের যে ব্যয়, মানে 12 মাসের যে তার যে খরচ, তাহলে সেটা সমান কি? 9 মাসের আয়। হুম? আমরা কি জানি? যে সঞ্চয় সমান যে সঞ্চয় সমান কি? যে মোট আয় মাইনাস মোট ব্যয়। ঠিক আছে? তাহলে তাই যদি হয় তাহলে ১ বছরে তার সঞ্চয় কত হচ্ছে? ১ বছর সঞ্চয় কত হবে? তাহলে আমরা ১২ মাসের যে আয় থেকে ৯ মাসের আয় বাদ দিলে, মানে ১২ মাসের যে তার ব্যয় খরচ সেখানে ৯ মাসের আয় বাদ দিলে তাহলে কত থাকছে তার? ৩ মাসের কিন্তু আয় থাকছে। তাই না? ৩ মাসের হচ্ছে আয় থাকছে। ওকে? তাহলে ৩ মাসে যদি তার আয় থাকে, আর এখানে কি বলেছে? তার বাৎসরিক সঞ্চয় হচ্ছে ৩৫,০০০ টাকা। তাহলে ১ বছরে তাকে তার ১ বছরে তার ৩ মাসের আয় থাকে। তাই না? তাহলে ৩ মাসের আয়কে আমি বলতে পারি যে ৩ মাসের আয় হচ্ছে এটা। ওকে? তাহলে ৩ মাসের আয় যদি তার ৪৫,০০০ টাকা হয়, তাহলে ১ মাসের আয় কত হবে? ১৫,০০০ টাকা। বুঝতে পেরেছ? সঠিক উত্তর কি হবে? অপশন এ ১৫,০০০ টাকা। চলো দেখি পরের প্রশ্ন। একজন ছাত্রের পরীক্ষার নম্বর ৬৩ র পরিবর্তে ভুল করে ৮৩ নথিভুক্ত করায় সমস্ত ছাত্রদের গড় নম্বর কিন্তু হাফ বৃদ্ধি পায়। ক্লাসে কতজন ছাত্র ছিল? বলো কিভাবে করবে? তাহলে ছাত্রটির আসল নম্বর ছিল 63 বা 63, সে ভুল করে কিন্তু 83 লিখে ফেলেছে, 83 লিখে ফেলেছে। তাহলে নম্বরে বৃদ্ধি কত হয়েছে? হুম? বৃদ্ধি কত হয়েছে? 83 মাইনাস 63 মানে 20 হচ্ছে তার বেড়ে গেছে। তাই তো? এর 20 যে বেড়েছে, এই 20 নম্বর বৃদ্ধির কারণে কিন্তু ছাত্রদের কিন্তু গড় নম্বর কিন্তু হাফ বৃদ্ধি পেয়েছে। হুম? এখান থেকে আমরা এটা বলতে পারি যে মোট বৃদ্ধি সমান ছাত্র সংখ্যা ইনটু গড় বৃদ্ধি। ঠিক আছে? যে মোট বৃদ্ধি সমান ছাত্র সংখ্যা ইনটু গড় বৃদ্ধি। এটা আমরা কিন্তু বলতে পারি। এবার ধরলাম যে ছাত্র সংখ্যা হচ্ছে n। কি বললাম? ছাত্র হচ্ছে n। এটা মনে করে নিলাম। তাহলে n যদি হয় তাহলে n ইনটু 1/2, কারণ হাফ বৃদ্ধি পেয়েছে। ঠিক আছে? ছাত্র সংখ্যার সঙ্গে গড় বৃদ্ধি মানে হাফ বৃদ্ধি পেয়েছে। সমান মানে কি? মোট বৃদ্ধি। মোট বৃদ্ধি কত? 20। তাহলে n সমান কত? n/x, আমি n বলতে পারি, x ও বলতে পারি। ঠিক আছে? তাহলে 20 ইনটু এইটা হাফটা এদিকে আসলে গুণ হয়ে যাবে 2। তাহলে x/n সমান কত হলো? 40 হলো। তাহলে ছাত্র সংখ্যা কত হলো? 40। সঠিক উত্তর কি হলো? অপশন সি 40 জন। বুঝতে পেরেছো? একবারে সহজ প্রশ্ন। এমনি মুখে করতে পারতো এটা। দেখো পরের প্রশ্ন দেখো।
কি বলেছে? এ বি সি 1/2, 1/3, 1/5 এই অনুপাতে টাকা বিনিয়োগ করে একটি অংশীদারি কারবারে কিন্তু ব্যবসা শুরু করলো। 5 মাস পরে এ কিন্তু তার মূলধনের 1/3 অংশ তুলে নেয়। হুম? মোট বার্ষিক লাভ হয় কত? ৳৬,৭৪০ হলে এর লাভ্যাংশ কত? তাহলে আগে এই যে অনুপাতগুলোকে আমাকে পূর্ণ অনুপাতে কিন্তু করে নিতে হবে। ওকে? তাহলে পূর্ণ অনুপাতে ১ম করে নিতে হবে। তাকে কি পূর্ণ অনুপাত করলে কি হবে? এগুলোকে লসাগু করতে হবে। হুম? লসাগু করলে লসাগুটাকে দিয়ে গুণ করতে হবে। ওকে? তাহলে একবারে করে নিই আমি মুখে, মুখে A/B/C কি দাঁড়াবে? তাহলে ৩, ৫ আর ২ এর লসাগু কত হবে? ৩০। ৩০ দিয়ে গুণ করে দেব সবগুলোকে। গুণ করলে কি হবে? এটা ১৫ দিয়ে কাটা যাবে তাহলে ১৫ হবে এটা। ১ম টা A/2 দ্বিতীয়টা B কত হবে? ১০ দিয়ে কাটা যাবে তাহলে ১০ হবে এটা। আর তৃতীয়টা কত হবে? ৬ দিয়ে কাটা যাবে মানে এটা ৬ হবে। তাহলে A/B/C সমান কত হলো? 15:10:6 হলো। বুঝতে পেরেছো এটা? এবারে এদের মূলধনের অনুপাতগুলোকে আমরা সুন্দর করে সাজাবো। ঠিক আছে? হুম? এবার A কি করেছে? ১ম A কি করেছে? এর ১ম হচ্ছে এর হচ্ছে ১৫ ইউনিট। তাই তো? এর ১৫ ইউনিট ১ম হচ্ছে ৫ মাস কিন্তু খেটেছে। ঠিক আছে? তারপরে কি হয়েছে? সে ৫ মাস পরে কিন্তু ১/৩ অংশ তুলে নেয়। তাহলে ১৫ র ১/৩ মানে কত? ৩ ৫ মানে সে ৫ ইউনিট তুলে নিয়েছে। তাহলে বাকি কত পড়েছে? ১০ ইউনিট। ঠিক আছে? সেই ১০ ইউনিট সে ৭ মাস খাটায়। এটা হচ্ছে এর টাকা। তাহলে টোটাল টাকাটা কত হচ্ছে? কত হচ্ছে? ১৫ × ৫ = ৭৫ আর ৭০ কত হচ্ছে? ৳১৪৫ বা ১৪৫ ইউনিটও বলতে পারি। ঠিক আছে? এর যে মোট মূলধন। এবার B র কি হচ্ছে? B র ক্ষেত্রে কি হচ্ছে? B র ক্ষেত্রে কিন্তু ৳১০ টা ১২ মাসের জন্য কিন্তু খাটছে। মানে B র তাহলে ৳১২০ আছে মূলধন। আর C র কি হচ্ছে? এই ৳৬ কিন্তু এটাও কিন্তু ১২ মাসের জন্য খাটছে। কারণ B আর C কিন্তু কোনো তুলেনি। তাহলে ১২ × ৬ = ৭২। ওকে? তাহলে AB, A/B/C তাদের যে লাভ্যাংশের অনুপাত কত হচ্ছে? ১৪৫:১২০:৭২। ঠিক আছে? কারণ লভ্যাংশ অনুপাতে নির্ণয় করার নিয়ম কি? যে মূলধন ইনটু সময়। যেটা আমরা এখানে করে দিলাম। এই যে এইটা করে দিলাম। এটা কি বেরোলো? লভ্যাংশের অনুপাত। লভ্যাংশের অনুপাত। ঠিক আছে? তাহলে আমায় কি বলেছে এবারে? এর লভ্যাংশ কত? এর কত? ১৪৫। তাহলে ১৪৫ এর টোটাল কত? এই টোটালটা যোগ করলে কত হচ্ছে? হুম? করো। যোগ করলে কত হবে এটা? হবে হচ্ছে ৩৩৭। এবার টোটাল লাভ্যাংশ কত হয়েছে? ৩,৭৪০। এটা করলে কিন্তু এর টাকাটা বেরিয়ে যাবে। তাই না? তাই তো? এটাকে কাটাকাটি করি। এটা কাটলে ২০ দিয়ে কেটে যাবে এটা। আর এটা গুণ করলে কত হবে? ০, ০, ২৯ এত টাকা। তাহলে এর যে লাভ্যাংশ কত? ৳২৯০০। ঠিক আছে? সঠিক উত্তর কি হলো? অপশন এ। বুঝতে পেরেছো? যে লাভ্যাংশ অনুপাত কিভাবে করব? মূলধনের সঙ্গে সময়কে গুণ করে। ঠিক আছে? চলো দেখি পরের প্রশ্ন। এই প্রশ্নগুলো পরীক্ষায় আসে। ঠিক আছে? এর করার নিয়ম কি? সবচেয়ে সহজ উপায় কি? যদি এরকম প্লাস সাইন থাকে তারপর এরকম ইনফিনিটিভ থাকে, ডট থাকে, তাহলে এটাকে আমাকে এমন দুটো ভাগে ভাগ করতে হবে এই সংখ্যাটাকে, এটা কত আছে? ২০ আছে। এমন দুটো সংখ্যায় ভাগ করতে হবে, এমন মৌলিক উৎপাদকে ভাগ করতে হবে, মৌলিক উৎপাদকে, যৌগিক নয়। যাদের অন্তর কিন্তু কত হবে? ১ হবে। মানে বিয়োগফল। ঠিক আছে? তাহলে এটাকে কেমনভাবে ভাগ করতে পারি? আমি ৫ আর ৪ এ ভাগ করতে পারি। ঠিক আছে? মৌলিক উৎপাদকে। ১০-২ করলে হবে না, যৌগিক হয়ে যাচ্ছে। ওটা করলে হবে না। ৫-৪ এদের কিন্তু বিয়োগফল কত হবে? বিয়োগফলও কিন্তু ১ হচ্ছে। ১ হচ্ছে না? হুম? যদি এখানে প্লাস থাকে, তাহলে ১ম এ আমরা ভাঙলাম। ঠিক আছে? এই ইনফিনিটিভ ক্ষেত্রে। যদি এখানে প্লাস থাকে তাহলে বড়টা হবে সঠিক উত্তর। যদি এটা মাইনাস থাকে তাহলে হবে কি? ছোটটা হবে সঠিক উত্তর। এখানে কি আছে? প্লাস চিহ্ন আছে। তাই বড়টা হবে সঠিক উত্তর। বুঝতে পেরেছো? এভাবে কিন্তু করা যায় এটাকে। আর অঙ্কের ক্ষেত্রে আমরা কিভাবে করব?
যে টোটালটাকে আমরা x ধরে নিলাম, ঠিক আছে? দিয়ে আমরা কি উভয় পক্ষকে বর্গ করে নিলাম, 20 প্লাস x করলাম, উভয় পক্ষকে বর্গ করে নিলাম, ঠিক আছে? তারপরে কি করব আমরা, এটাকে এদিকে আনলাম, x স্কোয়ার মাইনাস এক্স মাইনাস 20 সমান 0। তাহলে এখান থেকে আসলো কি, আমরা এটাকে মধ্যসহ করতে হবে, যে x স্কোয়ার মাইনাস 5x প্লাস 4x মাইনাস 20 সমান 0, x ইন্টু x মাইনাস 5 প্লাস 4 x মাইনাস 5 সমান 0। একটা আসবে কি এখান থেকে, x মাইনাস 5 আসবে একটা, আর x প্লাস 4 আসবে ইকুয়াল টু 0। তাহলে এইটা যদি আসে আমরা তখন বলতে পারি কি, যে x মাইনাস 5 ইকুয়াল টু 0, মানে x সমান 5। এটা একটা হলো। আর একটা কি বলতে পারি, যে x প্লাস 4 সমান 0, তাহলে x সমান মাইনাস 4। তাহলে মাইনাসটাকে আমরা নিই না, আমরা সঠিক উত্তর প্লাসকে নিই। তাহলে সঠিক উত্তর কি হবে, কারণ মাইনাসকে ঋণাত্মক আমরা নিই না, ঠিক আছে? কারণ বর্গমূলের মান কখনো ঋণাত্মক হতে পারে না। তাই সঠিক উত্তর কি হবে, এইটা। এভাবে করা যায়, এক্স ধরে উভয় পক্ষকে বর্গ করে। না হলে আমি সহজ উপায় বললাম কি, এটাকে এমন দুটো উৎপাদকে ভাগ করো, মৌলিক উৎপাদকে, যাদের অন্তর হবে এক। যদি প্লাস চিহ্ন থাকে তাহলে বড়টা হবে উত্তর, আর মাইনাস চিহ্ন তাহলে ছোটটা হবে হচ্ছে তার উত্তর। বুঝতে পেরেছো? চলো দেখি পরের প্রশ্ন কি আছে। 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে বিক্রি করলে 8 টাকা লিটার দরে বিক্রি করা যাবে? যে 10 টাকা লিটার দরে 12 লিটার দুধে কত লিটার জল মিশ্রিত করলে 8 টাকা লিটার দরে কিন্তু বিক্রি করা যাবে? বলো। তাহলে 10 টাকা লিটার দরে ছিল, হুম? 12 লিটার দুধ ছিল। এবার 12 লিটার দুধে এখন কি করেছি আমি? হুম? এখন আমি জল মিশিয়ে দিয়েছি। তাই না? কতটা জল মিশিয়েছি কিন্তু সেটা আমি জানি না। এইবার এই 12 লিটার দুধের দাম কত ছিল আগে? 12 ইন্টু 10 সমান 120 টাকা। টাকাটা কিন্তু ফিক্সড, ফিক্সড আছে। ওকে? এবার সেটাকে আমি কি করছি এখন? 8 টাকা লিটারে বিক্রি করছি। ঠিক আছে? তাহলে আমি কি করলাম? এর সঙ্গে 8 গুণ করে দিলাম। 8 টাকা লিটারে বিক্রি করলে কি হবে? সেটা 120 টাকা হবে। তাই না? কারণ এর সঙ্গে যে এক্সট্রা যোগ করেছি, এক্সট্রা মানে যোগ করেছি, সেই যোগ করার ক্ষেত্রে কিন্তু যার কারণে দামটা কমে গেছে। আগে যে দামটা হওয়া উচিত 12 র সঙ্গে মানে 12 র সঙ্গে 10 টাকা হওয়া উচিত, সেই দামটা জল যোগ করার ফলে কিন্তু কমে গেছে। ঠিক আছে? কিন্তু মেইন প্রাইস কিন্তু একই আছে। টোটাল প্রাইসটা হচ্ছে 120 টাকা, সেটা কিন্তু একই আছে। বুঝতে পেরেছো? তাহলে কি হবে এটা? করি। ওকে? তাহলে 12 প্লাস এক্স সমান এদিকে কত হবে? 120/8, 15 থেকে 120, 15। তাহলে x সমান কি হবে? 15 মাইনাস 12 মানে 3, 3 লিটার। ঠিক আছে? একবারে সহজ প্রশ্ন এটা। সঠিক উত্তর হবে কি? 3 লিটার। অপশন এ। চলো দেখি পরের প্রশ্ন। স্পিরিটের সঙ্গে কি অনুপাতে জল মিশিয়ে ক্রয় মূল্যে বিক্রি করলে 20% লাভ হবে? এই প্রশ্নগুলো পরীক্ষায় বারবার আসে। ঠিক আছে? যেহেতু মিশ্রণটিতে বিশুদ্ধ স্পিরিটের সঙ্গে ক্রয় মূল্যে বিক্রি করছেন, মানে বিক্রি করা হচ্ছে, তাই লাভ সম্পূর্ণভাবে যোগ করা জল থেকে কিন্তু আসে। ঠিক আছে? মানে বিনামূল্যে ধরে নিতে হবে যে জলের দামটা। তাহলে এই ক্ষেত্রে 20% লাভ পেতে হলে যে যোগ করা যে জলের পরিমাণ, সেটা স্পিরিটের পরিমাণে কিন্তু 20% হতে হবে। মানে কি? মানে স্পিরিট, স্পিরিট যদি 100 একক হয়, 100 ইউনিট হয়, তাহলে ওয়াটার কত হবে? ওয়াটার হবে হচ্ছে কি 20 একক বা 20 ইউনিট। বুঝতে পেরেছো? এইবারে আমার এখানে কি উত্তর চেয়েছে সেটা কিন্তু মাথায় রাখতে হবে। অনেক সময় কিন্তু এখানে মানে জল অনুপাত স্পিরিটও থাকে, আবার স্পিরিট অনুপাত জল থাকে। যেহেতু এখানে একটা উত্তর আছে, তাহলে আমার এটা করাটা সহজ। তাহলে আমি বলতে পারি যে ওয়াটার ইজ টু এ স্পিরিট। স্পিরিট সমান কি? তাহলে 20:100, মানে 1:5। এইটা হচ্ছে অনুপাতে কিন্তু এখানে আছে। এই অনুপাতে কিন্তু মিশ্রিত করতে হবে। বুঝতে পেরেছো? হুম? চলো
কিন্তু নর্মাল প্রশ্নে যদি এরকম দুটো অপশন থাকে যে 1:5 এবং 5:1, তখন কিন্তু 5:1টাকে নেবে। কারণ আমরা বেসিক্যালি কিন্তু স্পিরিট ইস টু জল ধরি, কারণ স্পিরিটের সঙ্গে জল বলেছে, ঠিক আছে, স্পিরিটের সঙ্গে জল, তখন কিন্তু আমরা 5:1 নেব যদি দুটো অপশন থাকে। চলো দেখি পরের প্রশ্ন দেখো। একজন অসৎ ব্যবসায়ী ক্রয় মূল্যে পণ্য বিক্রি করার দাবি করে, কিন্তু বেঠিক ওজনের বাটখারা ব্যবহার করে 1 কেজি পণ্যের স্থানে তিনি 900 গ্রাম কিন্তু বেচে। তাহলে তার লাভের শতকরা হার কত? তাহলে সে 1 কেজি সে দেওয়ার কথা, সেখানে সে কত দিচ্ছে? 900 গ্রাম। 1 কেজি মানে কত? 1000 গ্রাম। তাহলে সে লাভ করছে কত? 100 গ্রাম। কার উপরে? 900 গ্রামের উপরে, 1 কেজির উপরে না কিন্তু। 900 গ্রামের উপরে সে লাভ করছে। ইন্টু 100। বুঝতে পেরেছো? কাটাকাটি করি। 0 0 কেটে দিলাম। তাহলে 100/9 মানে 11/1/9%। সঠিক উত্তর হলো অপশন বি। এই অঙ্কগুলো পরীক্ষায় কিন্তু বারবার আসে। ঠিক আছে? চলো দেখো পরের প্রশ্ন দেখো। একজন বিক্রেতা একটি পণ্য 20% লোকসানে বিক্রি করলো। যদি সে পণ্যটি 200 টাকা বেশি দামে বিক্রি করতো, তবে তার 5% লাভ হতো। তাহলে পণ্যটির ক্রয় মূল্য কত? তুমি ক্রয় মূল্য ধরো X টাকা। ঠিক আছে? তাহলে 5% লাভে বিক্রি করলে তার যে টাকাটা সে পায়, আর এই যে 20% লোকসানে বিক্রি করলে যে টাকাটা পাবে তার অন্তর কিন্তু 200 টাকা। তাই না? এটাই তো বলেছে। তাহলে 5% লাভে বিক্রি করছে, ক্রয় মূল্য X। তাহলে 105/100, এই যে এই X টাকাটা, এখান থেকে যদি আমি যে প্রথম যে ক্ষতিটা, লোকসানটা, এই যে 80x/100 এটা বিয়োগ করলে কত হবে? 200। তাই না? এটাই তো বলেছে এখানে। ওকে? তাহলে এই 100 গুলো কমন নিলে এখানে গুণ হয়ে যাবে। বুঝতে পেরেছো? তাহলে 105x মাইনাস 80x সমান দুটো শূন্য হবে। ঠিক আছে? 20,000 হবে। হলো? তাহলে এখান থেকে বিয়োগ করলে কি হবে এটা? 105 থেকে 80x বিয়োগ করলে কত হবে? 25x। 25x সমান 20,000। x সমান কি হবে? 20,000/25। ঠিক আছে? 25 আসতে 200 মানে 800 হবে উত্তর। 800। তাহলে x সমান কত বেরোলো? 800 টাকা। ঠিক আছে? সঠিক উত্তর কি? অপশন বি, 800 টাকা। বুঝতে পেরেছো? চলো দেখি পরের প্রশ্ন। যদি A এর বেতন B এর বেতনের থেকে 25% কম হয়, তাহলে B এর বেতন A এর বেতন থেকে কত শতাংশ বেশি? তাহলে A আর B, তাই তো? তাহলে A এর বেতন B এর বেতনের থেকে 25% কম। মানে B এর বেতন যদি 100 টাকা হয়, তাহলে A এর বেতন কত হবে? 75 টাকা। তাই তো? B এর বেতন A এর বেতন থেকে কত শতাংশ বেশি? তাহলে কত শতাংশ বেশি? 25 টাকা বেশি। ঠিক আছে? কার থেকে? A এর থেকে, মানে 75 ইন্টু 100। যার থেকে বলবে তার থেকে, সেটা কিন্তু নিচে থাকবে। ঠিক আছে? এটা মাথায় রাখবে। ওকে? তাহলে 25 3 এ 75 মানে 100/3 মানে 33.1/3%। সঠিক উত্তর কি হলো? অপশন বি। বুঝতে পেরেছো? চলো দেখি 25 নম্বর প্রশ্ন, লাস্ট প্রশ্ন। একটি বিদ্যালয়ে যদি মোট ছাত্রের 75% বালক হয় এবং বালিকার সংখ্যা যদি 420 হয়, তাহলে বালকের সংখ্যা কত? একবারে সহজ প্রশ্ন এটা। তাহলে 75% যদি কি হয়? বালক, তাহলে বালিকা কত হবে? হুম? বালিকা হবে 25%। এই 25% মানে কি? 420। তাই তো? আর তাহলে 75% সমান কত? তাহলে আমাদের বলতে হবে যে 75% সমান কত? তাহলে 420/25 ইন্টু 75। 25 3 এ 75, 420 ইন্টু 3 0, 3 দুগুণে 6, 4 3 এ 12, মানে 1260 জন। 1260 জন। সঠিক উত্তর কি হবে? অপশন ডি। এই ছিল আজকের ক্লাসটি। তোমার ক্লাসগুলো মন দিয়ে করো। ঠিক আছে? সবাই ভালো থেকো, মন দিয়ে পড়াশোনা করো। দেখা হবে পরের ভিডিওতে।